হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের একটি সাবজেক্ট আছে ভূগোল বা জিওগ্রাফি। এই ভূগোলের কিছু প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তোমরা সবাই থাম্বনেল দেখেছো, ওইখানে আমি বলে দিয়েছি যে উচ্চ মাধ্যমিক ভূগোল বা ক্লাস 12 এর ভূগোলের একটি অধ্যায় আছে, যেই অধ্যায়ের নাম জীববৈচিত্র্য, যাকে ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি। এই অধ্যায় থেকে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে প্রশ্ন এবং উত্তরগুলি লিখিয়ে দিয়েছি, সব কিছুই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদিও ভিডিওটি একটু লং হবে, তারপর ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, আমি আমার এক ছাত্র বা ছাত্রীর খাতা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই অধ্যায়ের নাম জীববৈচিত্র্য। দেখো কী কী প্রশ্ন লিখিয়েছি, সব কোশ্চেন অ্যান্সার আমি পড়ছি। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্ন আছে, জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে, একটি নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে জিন, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলা হয়। জীববৈচিত্র্য ইংরেজি হচ্ছে বায়োডাইভার্সিটি। এবার দেখো একটা শর্ট প্রশ্ন, কে কবে সর্বপ্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন? ঠিক আছে, কবে, এটা কবে? উত্তর লিখবে 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, উত্তর হবে উইলসন। এবার যদি প্রশ্ন বলে জীববৈচিত্র্যের জনক কাকে বলে, উত্তর লিখবে উইলসনকে। এবার একটা কোশ্চেন দেখো, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, ওই আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের এই নোটসগুলো লিখিয়ে দিয়েছি, সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। উত্তর লিখবে, উপাদানের উপর ভিত্তি করে জীববৈচিত্র্যকে 3টি ভাগে ভাগ করা যায়। যেমন, এবার পয়েন্ট করবে। দেখো কেন আমি তোমাদের এইগুলো উত্তর দেখাচ্ছি, কারণ এই উত্তরগুলি একদম সহজ ভাষায় লেখা আছে। ঠিক আছে, একদম পয়েন্ট ভিত্তিক লেখা। এক নম্বর পয়েন্ট করবে জিনগত বৈচিত্র্য। এটা সম্পর্কে লিখবে কাকে বলে, এটা দেখে নাও। একই প্রজাতির জীবের মধ্যে জিনের বিভিন্ন প্রকার ও সমন্বয়কে জিনগত বৈচিত্র্য বলে। তারপরে পয়েন্ট করবে প্রজাতিগত বৈচিত্র্য। এটি সম্পর্কে লিখবে কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে উপস্থিত বিভিন্ন প্রজাতির জীবের বৈচিত্র্যকে ওই অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য বলে। তারপরে পয়েন্ট দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। লিখবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে সৃষ্ট বিভিন্ন বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। তারপরে একটু পেরা করবে। পেরা করে লিখবে বনভূমি, তৃণভূমি, মরুভূমি প্রভৃতি অঞ্চলে আলাদা আলাদা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায়। তারপর প্রশ্ন দেখো, আমি প্রশ্ন লিখিয়েছি আলফা বৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। এরপরে প্রশ্ন দেখো, বিটা বৈচিত্র্য কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? উত্তর লিখবে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা দুটি ভিন্ন স্থানে উপস্থিত তুলনামূলক প্রজাতির প্রাচুর্যকে বিটা বৈচিত্র্য বলে। এরপর নেক্সট কোশ্চেন, গামা বৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। এবার দেখো, এই জীববৈচিত্র্য অধ্যায়ে তোমাদের বিভিন্ন ধরনের পুস্তক বা বই সম্পর্কে কিন্তু আছে। দেখো আমি তোমার একদম আমার ছাত্রছাত্রীদের খাতার মাঝখানে একদম ছক করে শিরোনাম করে লিখিয়ে দিয়েছি, আলাদা আলাদা পাঠ করে লিখে দিয়েছি। দেখো বিভিন্ন ধরনের পুস্তক বা বই এই জীববৈচিত্র্য অধ্যায়টিতে কী কী বইয়ের নাম আছে এবং তাদের সংজ্ঞা কাকে বলে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে যে আছে রেড ডাটা বুক। উত্তর লিখবে যে বইয়ে বিপন্ন বা লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীদের নামের তালিকা সংরক্ষিত থাকে তাকে রেড ডাটা বুক বলে। তারপর একটা আছে দেখো, গ্রিন ডাটা বুক কাকে বলে? লিখবে যে বইয়ে কোনো নির্দিষ্ট এলাকার সংরক্ষিত, বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম, সংরক্ষণ পদ্ধতি প্রভৃতির তালিকা সংরক্ষিত থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। নেক্সট, ব্ল্যাক ডাটা বুক কাকে বলে? উত্তর লিখবে যে বইয়ে পরিবেশের পক্ষে ক্ষতিকর বা ধ্বংসসাধক বা হানিকর জীব প্রজাতির তালিকা প্রকাশ করা হয় তাকে ব্ল্যাক ডাটা বুক বলে।
এবার দেখো একটু আলাদা টপিক, ওই জীববৈচিত্র্য অধ্যায়ের মধ্যে আমি হেডিং করে দিয়েছিলাম জীব প্রজাতির বিভিন্ন রূপ, এগুলার সংজ্ঞাগুলো আলাদা আলাদা পার্ট পার্ট করে লিখে দিয়েছিলাম আমি। দেখো কি বলেছে প্রশ্ন, বিরল প্রজাতি, একে ইংরেজিতে আর বলা হয়, কাকে বলে? এটা ছোটো আসতে পারে, ইংরেজি নামগুলো আসতে পারে পরীক্ষায়, কিন্তু পাশে প্রত্যেকটার সংজ্ঞার কিন্তু ইংরেজি নামগুলো দেওয়া আছে, দেখে নেবে। বিরল প্রজাতি কাকে বলে? উত্তর লিখবে যেসব প্রজাতির সংখ্যা বর্তমানে অত্যন্ত কম এবং বিপন্ন বা বিপদগ্রস্ত না হলেও ভবিষ্যতে বিলুপ্ত হবার আশঙ্কা আছে, তাকে বিরল প্রজাতি বলে। তাহলে এই বিরল প্রজাতির ইংরেজি নাম হচ্ছে আর। এবার বিরল প্রজাতির উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ঘাড়িয়াল। নেক্সট কোশ্চিন, বিলুপ্ত বা অবিলুপ্ত প্রজাতি কাকে বলে? এই বিলুপ্ত বা অবিলুপ্ত প্রজাতিকে ইংরেজিতে এক্স বলা হয়, ইএক্স। উত্তর দেখে নাও, যেসব প্রজাতি বর্তমানে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, বর্তমানে তাদের কোনো অস্তিত্ব নেই, সেই সব প্রজাতিকে বিলুপ্ত বা অবলুপ্ত প্রজাতি বলে। এর ইংরেজি নামটা তো দেখতে পাচ্ছ। এবার যেমন মরিশাস দ্বীপের ডোডো পাখি। নেক্সট কোশ্চিন, বিপন্ন প্রজাতি কাকে বলে? এই বিপন্ন প্রজাতির এক ইংরেজি নাম আছে ই। লিখবে সংজ্ঞাটা, যেসব প্রজাতির সমস্ত জীব বা একটি বৃহত্তর অংশ অবলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তাদের বিরল প্রজাতি বলে। এবার দেখো উদাহরণ, উদাহরণটি লিখবে এরকম, রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট কোশ্চিন, জীববৈচিত্র্যের হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু, ঠিক আছে, এর দুইটা বাংলা নাম, একটা হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু, একটাই জিনিস কিন্তু, ঠিক আছে, পরীক্ষায় তোমাদের কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। আবার এর ইংরেজি নামটাও জেনে নাও, এর ইংরেজি নাম হচ্ছে মেগা ডাইভার্সিটি কাকে বলে? উত্তরটি লিখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, উত্তরটি লিখবে, যে সকল প্রাকৃতিক আবাসস্থলে সর্বাধিক মাত্রায় জীব প্রজাতির অবলুপ্তি ঘটেছে এবং বর্তমানে আদিম জীব প্রজাতি অতি সংকটপন্ন ও বিপন্ন অবস্থায় আছে, সেই প্রাকৃতিক আবাসস্থলকে জীববৈচিত্র্যের হটস্পট বা মেগা ডাইভার্সিটি বলা হয়, বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলা হয়, ঠিক আছে। এবার একটা এখান থেকে একটা শর্ট, এই জীববৈচিত্র্য থেকে একটা দুইটা শর্ট দেখে নাও। কে কবে সর্বপ্রথম জীববৈচিত্র্যের হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বা মেগা ডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, কিন্তু এই কথা থেকে খুবই ইম্পর্টেন্ট। উত্তরটি হবে 1988 খ্রিস্টাব্দে নরমান মায়ার্স সর্বপ্রথম এই জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বা মেগা ডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন। এরপর নেক্সট কোশ্চেন দেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। এটি 3 মার্কের বা 4 মার্কের আসতে পারে। উত্তরটি লিখবে, মানব সভ্যতার অগ্রগতি জীববৈচিত্র্যের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন খাদ্য সম্পদের যোগান। লিখবে, সারা পৃথিবীতে 2.5 লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে কয়েক হাজার উদ্ভিদ প্রজাতি প্রত্যক্ষভাবে মানুষ, গবাদি পশু এবং খামারজাত বিভিন্ন প্রাণীর খাদ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া মাংস, ডিম, দুধ প্রভৃতি যোগানের জন্য মানুষ গরু, ছাগল, মেষ, হাঁস, মাছ, মুরগি প্রভৃতি প্রাণীকে বাণিজ্যিক রূপে প্রতিপালন করে। এগুলো কিন্তু জীববৈচিত্র্যের গুরুত্ব, বুঝতে পারতে হবে। 2 নম্বর গুরুত্বটা দেখো, পয়েন্ট করা আছে, কাষ্ঠ সম্পদের ব্যবহার। লিখবি, গৃহ নির্মাণ, আসবাবপত্র, কাগজ উৎপাদনের মণ্ড তৈরি প্রভৃতি কাজের জন্য কাঠের ভূমিকা অপরিসীম। নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য এবং ক্রান্তীয় অঞ্চলের পর্ণমোচী অরণ্যের নরম কাঠ এই সমস্ত কাজে বেশি ব্যবহার করা হয়। তো দেখো 3 নাম্বার গুরুত্ব, লিখবে পরিবেশের ভারসাম্য রক্ষা। লিখবে, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম, যেমন ক নাম্বার, পয়েন্ট করা ক নাম্বার, উদ্ভিদ বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের উষ্ণতা ও আর্দ্রতার ভারসাম্য রক্ষা করে। খ নাম্বার বা 2 নাম্বার দিতে পারো, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন প্রদান করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 3 নাম্বার গুরুত্ব লিখতে পারো এইভাবে, মৃত্তিকা ক্ষয় নিবারণ, মরুকরণ রোধ,
জল সঞ্চয় করে জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। 4 নাম্বার লিখবে প্রাকৃতিক দ্রব্যের ব্যবহার। লিখবে শুধুমাত্র খাদ্যের উৎস হিসাবে নয়, বিভিন্ন প্রাকৃতিক দ্রব্য তৈরির কাজেও জীববৈচিত্র্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন এভাবে রোমান এ ছোট হাতের এ ছোট হাতের বি নাম্বার দেবে। ছোট হাতের এ দেখো এ নাম্বার দেওয়া আছে শস্য দানার তেল সার শিল্প ও পিচ্ছিলকারক তেল তৈরিতে ব্যবহার করা হয়। বি নাম্বার লিখবে কার্পাস, রেশন ও মাকড়সার লালা থেকে প্রাপ্ত রেশন বস্ত্র শিল্পে ব্যবহার করা হয়। তো এ হয়ে গেল। এবার নেক্সট কোশ্চিন দেখো, এই প্রশ্নে স্টার মার্ক করা আছে। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা কিন্তু এবার থাকতে পারে। প্রশ্নটি কি? জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি লেখো, কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্যগুলি লেখো, কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো, কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয় কেন। এরকম যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। দেখে নাও উত্তরটি কিভাবে লিখবে। লিখবে মানব জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই জীববৈচিত্র্য দ্বারা প্রভাবিত হয়, তাই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন 1 নাম্বার বাস্তুতন্ত্র সংরক্ষণ। লিখবে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবকুল খাদ্য খাতকের সম্পর্কের ভিত্তিতে সম্পর্কযুক্ত। জীববৈচিত্র্য বিনাশ হলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, পুষ্টিচক্র বিঘ্নিত হয়। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ না করলে বাস্তুতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। 2 নাম্বার পয়েন্ট করবে খাদ্যের চাহিদা পূরণ। লিখবে মানুষসহ সমগ্র প্রাণীকুল তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্ভিদের ওপর নির্ভর করে। তাই উদ্ভিদের বৈচিত্র্য রক্ষার মাধ্যমে পৃথিবীতে খাদ্যের চাহিদা পূরণ না করলে সমগ্র প্রাণীকুল গভীর সংকটের মধ্যে পড়বে। এই যে উত্তরটি দেখাচ্ছি মনে রাখবে, এই উত্তরটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় 4 মার্কেরও দিতে পারে, 5 মার্কেরও দিতে পারে। এটা বড় কোশ্চেন কিন্তু। এবার নেক্সট পয়েন্ট জলবায়ুর নিয়ন্ত্রক। লিখবে জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখতে উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ পরিবেশ শীতল রাখতে এবং বৃষ্টিপাত ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্ভিদের সংরক্ষণ রক্ষা অত্যন্ত জরুরি। একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ উচ্চ মাধ্যমিকের ভূগোল নোটস পিডিএফ আকারে নিতে চাও, সম্পূর্ণ নোটস অর্থাৎ টোটাল বই থেকে টোটাল চ্যাপ্টারগুলোর নোটস যদি পিডিএফ আকারে নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে। এবার দেখো নেক্সট 4 নাম্বার পয়েন্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। লিখবে দূষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, কারণ জীববৈচিত্র্যের বিনাশ হলে জলচক্র বা জীবভূ রাসায়নিক চক্রগুলি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। নেক্সট লিখবে ভৌমজল সংরক্ষণ। লিখবে কোনো স্থানে মৃত্তিকা স্তর উদ্ভিদ দ্বারা সম্পূর্ণ আবৃত থাকলে তবেই ভৌমজলের পাশাপাশি জলচক্রের সংরক্ষণ করা সম্ভব হবে। ভৌমজল সংরক্ষণ করতে গেলে উদ্ভিদের সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। এরপর দেখো নেক্সট কোশ্চিন জীববৈচিত্র্যের বিনাশ বা ধ্বংসের কারণগুলি লেখো, বা জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। উত্তরটি লিখবে জীববৈচিত্র্য মানুষ ছাড়া পরিপূর্ণ নয়। জীববৈচিত্র্য বিনাশের ক্ষেত্রে মানুষ যে ভূমিকাগুলি গ্রহণ করে সেগুলি হলো, এবার 1 নম্বর পয়েন্ট করবে অরণ্য বিনাশ। লিখবে জনসংখ্যা বৃদ্ধির কারণে অর্থনৈতিক কার্যাবলী প্রসারিত হওয়ার ফলে মানুষ নির্বিচারে অরণ্য বিনাশ করছে, ফলে জীব প্রজাতির প্রাকৃতিক বাসভূমির সংকোচন ঘটে ও বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা হ্রাস পায়। নেক্সট পয়েন্ট দূষণের মাত্রা বৃদ্ধি। লিখবে কলকারখানা ও যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় বায়ু, মাটি ও জল দূষণের মাত্রাও বৃদ্ধি পায়। ফলে
বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হয়ে সংবেদনশীল প্রজাতির সংখ্যা হ্রাস পায়। তারপরে নেক্সট পয়েন্ট করবে ওই জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা, এই যে উত্তরটা আমি দেখাচ্ছি। নেক্সট পয়েন্ট করবে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। লিখবি শিল্পকেন্দ্র ও যানবাহন নির্গত গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, এর ফলে জীববৈচিত্র্যের বিনাশ ঘটে। লাস্ট পয়েন্ট দেখে নাও, লিখবে চোরাশিকার ও অতি শিকার। লিখবে চোরাশিকার ও অতি শিকারের কারণে জীববৈচিত্র্যের বিনাশ ঘটে। চোরাশিকারের কারণে ভারতে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাহলে এবার দেখো হয়ে গেল এটা। এবার নেক্সট কোশ্চিন, এবার শর্ট, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট। এটা যদি প্রশ্ন বলে কোন অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের হটস্পট দেখা যায়, বা প্রশ্নটা এরম দিতে পারে কোন অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বা মেগা ডাইভার্সিটি দেখা যায়। উত্তরটি তোমরা এইভাবে লিখবে, নিরক্ষীয় অঞ্চলে, ওইটা লিখলেও ঠিক হবে। তোমরা যদি লেখো ক্রান্তীয় বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, ওইটা লিখলেও ঠিক হবে, ঠিক আছে। কিন্তু কখনো কখনো আমি টেস্ট পেপার যখন ছাত্রদের পড়াই তখন প্রায় আমি টেস্ট পেপারে এই কোশ্চেনটা করতে দেখি। প্রশ্নটা এরকম করে যে কোন অববাহিকায় জীববৈচিত্র্যের সংখ্যা সব থেকে বেশি। উত্তর হবে আমাজন অববাহিকায়। যদি অববাহিকার নাম উল্লেখ করে দেয় তাহলে লিখবে আমাজন অববাহিকায়, আর যদি কোন অঞ্চলে বলে তাহলে নিরক্ষীয় অঞ্চল লিখবে, না হয় ক্রান্তীয় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লিখবে, ঠিক আছে। এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই 100% ইম্পর্ট্যান্ট এটা কোশ্চেন। প্রশ্নটা কি, ভারতের দুটি জীববৈচিত্র্য হটস্পট অঞ্চলের উদাহরণ দাও। কিংবা প্রশ্নটা এরকম আসতে পারে ভারতের দুটি জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু অঞ্চলের উদাহরণ দাও। কিংবা প্রশ্নটা এরকম আসতে পারে ভারতের দুটি মেগা ডাইভার্সিটি অঞ্চলের উদাহরণ দাও। উত্তরে 1 নম্বর উত্তর লিখবে হিমালয় পার্বত্য অঞ্চল, 2 নম্বর উত্তর লিখবে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা কিছুই নোটস লেখাই সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাই। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। দেখো এরপরে একটা প্রশ্ন আছে, জীববৈচিত্র্য বিনাশের বা ধ্বংসের কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের দেখাচ্ছি না, এরপরের ভিডিওতে আমি তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দেখাবো, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখানে লেখা আছে, যেমন এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি বা কৌশলগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও আমি এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। এবার দেখো যে প্রশ্নটা আমি তোমাদের এখন দেখাতে যাচ্ছি, কেন এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, সেই প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে ইন সিটু সংরক্ষণ বা স্বস্থানিক সংরক্ষণ বা অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে। উত্তর লিখবে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বা স্বস্থানিক সংরক্ষণ বলে, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কিন্তু সব ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। এবার দেখো এক্সিটু সংরক্ষণ বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে। উত্তরটি লিখবে যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে এক্সিটু সংরক্ষণ বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ বলে, যেমন চিড়িয়াখানা সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। এবার এই যে দেখো আমি উত্তরটি লিখে দিয়েছিলাম এক্সিটু সংরক্ষণ আর ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, কিন্তু আনফর্চুনেটলি এই উত্তরটি আমি তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাতে পারছি না, ভিডিওটা অনেকটি লম্বা হয়ে যাবে। কিন্তু দেখো আরেকটি প্রশ্ন আমি লিখেছিলাম ইনসিটু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য অতটা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি না। তোমরা যদি কেউ নোটস নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের নোটসগুলি দিয়ে দেবো। এবার দেখো শর্টের জন্য আমি আমার ছাত্রদের ছক করে যেটা লিখিয়েছিলাম সেটা দেখো ভারতের কয়েকটি জাতীয় উদ্যান ও অন্তর্গত রাজ্য। দেখো একদিকে ছক করে, এইটা কিন্তু ছক কোনো বইয়ে তোমরা পাবে না, টোটালটাই আমি আমার নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ছকটা ওদের আমি লিখে দিয়েছিলাম। যেমন একদিকে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম, আর একদিকে রাজ্যের নাম বা কোন কোন প্রাণী দেখা যায় তার নাম। গির জাতীয় উদ্যান কোথায় গড়ে উঠেছে যদি বলে তাহলে গুজরাটে হবে। তাহলে গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত, তাহলে সিংহ হবে। তাহলে দেখো বার্ড মানে পাখি অভয়ারণ্য কোথায় আছে, উত্তর হবে রাজস্থান।
রাজস্থানের কোথায়? ভরতপুরে। এবার দেখো এস, এস মানে গাধা, গাধা অভয়ারণ্য কোথায় আছে? গুজরাটে। এবার দেখো টাইগার, টাইগার মানে বাঘ অভয়ারণ্য কোথায় আছে? দেখো পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড বা অন্ধ্রপ্রদেশ। এবার দেখো ডিয়ার, ডিয়ার মানে কি হরিণ, এই অভয়ারণ্য কোথায় আছে? হরিয়ানা বা ওড়িশা। ঠিক আছে। এবার দেখো তারপর এই সম্পর্কে আরেকটি আছে গন্ডার, গন্ডারটা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, এগুলা ভালোভাবে তোমরা একটু পড়ে নেবে বা একটু দেখে যাবে। ঠিক আছে। এবার দেখো যে প্রশ্নগুলি আমি লিখে দিয়েছিলাম, যে দেখো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কী, এই যে আমি এই উত্তরটা ওদের আমি লিখে দিয়েছিলাম। এবার দেখো তারপরে অধ্যায়টা টোটালটাই শেষ। এবার আসছে এসএকিউ এবং এমসিকিউ। এরপরের ভিডিওতেই আমি তোমাদের এই জীববৈচিত্র্য অধ্যায় থেকে টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে এমসিকিউ এবং এসএকিউগুলি লিখে দিয়েছি, আমি তোমাদের টোটালটাই ভিডিওর মাধ্যমে, এই যেরকম এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখলাম, ওরকম ওই ভিডিওর মাধ্যমে এই এমসিকিউ এসএগুলি আমি তোমাদের লেখাবো। ঠিক আছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা তোমরা যদি উপকৃত হও বা ভাষাগুলো যদি ভালো লাগে, তোমাদের কাছ থেকে আমি কিছুই চাই না, জাস্ট একটা লাইক দিও ভিডিওটিতে। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।